আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন। সাথে 10 দিন বন্ধ থাকার পর আজ দুপুর 3টা থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বোনাস হিসেবে দেওয়া হবে 5 জিবি ডেটা। সকালে টেলিকম অপারেটরদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে সাম্প্রতিক নাশকতার জন্য দায়ী করেন তিনি। ব্যাখ্যা জানতে 31 জুলাই ফেসবুক, ইউটিউব, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিদের তলব করা হয়েছে। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। অবশেষে চালু হতে যাচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা। টানা 10 দিন বন্ধ থাকায় স্থবির হয়ে পড়ে নেট নির্ভর সেবা ও ব্যবসা বাণিজ্য। 17 জুলাই মহাখালীর খাজা টাওয়ার সহ 3টি ডেটা সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় অচল হয়ে পড়ে দেশের ইন্টারনেট সঞ্চালন লাইন। ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ মেরামতের পর সকালে টেলিকম অপারেটরদের সঙ্গে বৈঠকে বসেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পরিস্থিতি পর্যালোচনা করে বিকাল 3টা থেকে মোবাইল ইন্টারনেট চালুর নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। এ সময়ের মধ্যে ডেটা কিনেও যারা ব্যবহার করতে পারেননি, ক্ষতিপূরণ হিসেবে তারা পাবেন 3 দিন মেয়াদী 5 জিবি ডেটা। বিকাল 3টার পর থেকে সারা দেশে মোবাইল নেটওয়ার্ক 4G পুনঃস্থাপন করা হবে ইনশাআল্লাহ। মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5 জিবি বোনাস তারা ডেটা পাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাম্প্রতিক নাশকতায় ইন্ধন ও গুজব ছড়ানো হলেও প্রতিষ্ঠানগুলোর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। গুজব অপপ্রচার বন্ধে ফেসবুক, ইউটিউব, টিকটক সহ সামাজিক মাধ্যমের ভূমিকা কী ছিল তা জানতে চেয়ে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। 31 জুলাইয়ের মধ্যে বিটিআরসি কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের জবাব দিতে হবে। এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে? এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। ইন্টারনেট পুরোপুরি খুলে দেওয়ার পর ব্যাপক গুজব ছড়ানোর আশঙ্কা করছেন আইসিটি প্রতিমন্ত্রী। তিনি বলেন, সত্য মিথ্যা যাচাইয়ের দায়িত্ব জনগণের। সচেতন করছি সবাইকে যে এটা খারাপ, এটা ভালো, এটা মিথ্যা গুজব, এটা সত্য। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা। অপরাধ তদন্তের পাশাপাশি কেউ নিরাপত্তাহীনতায় ভুগলে তাদেরকেও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। এমনটাই জানিয়েছেন ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে কোটা ইস্যু নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ককে ডিবি হেফাজতে রাখা হয়েছে। শনিবার সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেওয়া হয়। আর শুক্রবার 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকেও ডিবি তাদের হেফাজতে নিয়ে যায়। কোটা আন্দোলন ঘিরে মেট্রো রেলে হামলার ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে রাজধানী মিন্টু রোডে ডিবি কার্যালয়ে এ বিষয়ে গোয়েন্দা প্রধান হারুনা রশিদ জানান, ছাত্র আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে পরিকল্পিতভাবে হামলা চালায় এই দুষ্কৃতিকারীরা। যারা এই ঘটনাটা ঘটেছে প্রত্যেকেই তারা কে কি করে সেটা আমাদের কাছে জানার বিষয় না। তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো এবং আমি মনে করি এনে আপনাদেরকে আমরা পরবর্তী পর্যায়ে আবার জানাবো। অবশ্যই আমি তো বলেছি পূর্ব পরিকল্পনা তো অবশ্যই ছিল। একটা কোটা আন্দোলন সেখানে চলছে সাধারণ কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে, আর সেই কোটা আন্দোলনকে ঘিরে তারা তাৎক্ষণিকভাবে ঢাকা শহরের সমস্ত উন্নয়নমূলক যে কর্মকাণ্ড যেখানে হয়েছে সেই সবগুলি জায়গায় তারা একযোগে তারা হামলা করেছে, তারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। এটা অবশ্যই পরিকল্পিত। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সুমন তানভীর। তানভীর, জানাবেন ডিবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আসলে প্রথমে আমি বলতে চাই যে আসলে প্রযুক্তিগত দুর্বলতার কারণে আসলে চিত্রটা দেখাতে পারছি না। আমরা কিন্তু এই মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নানা সময় নানা ব্রিফিং এ আমরা কিন্তু সবসময় আসি, কিন্তু আজকে আসলে ডিবি কার্যালয়ের সামনের যে পরিস্থিতি অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা যদি বলি একদম পুরো রাস্তাটি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে, স্বাভাবিক যান চলাচলও করতে দেওয়া হচ্ছে না।
আপনি যে কথাটি বলছিলেন কিংবা সাধারণ মানুষের ভেতরে আসলে যে আশঙ্কাটি জন্ম হয়েছিল যে আসলে যে সমন্বয়কারীদের যে 5 জনকে আসলে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে, এই সমন্বয়কারীদের সঙ্গে আসলে কি করা হচ্ছে কিংবা কেনই বা নিয়ে আসা হয়েছে, সেই প্রশ্নটি কিন্তু কিছুক্ষণ আগে ডিবির যিনি প্রধান কিংবা অতিরিক্ত কমিশনার তাকে হারুনুর রশিদকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে তাদের আর কতদিন আসলে হেফাজতে রাখা হবে। তারা কিন্তু বলছিলেন যে তার উত্তরটি একদম স্পষ্ট যে আসলে তাকে কিন্তু যেমন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব যারা নাশকতা করবে তাদের গ্রেপ্তার করা, সেইভাবে তাদের আরেকটি দায়িত্ব হচ্ছে যে যারা আসলে শঙ্কায় আছেন কিংবা নিরাপত্তা সংখ্যায় যারা ভোগেন তাদের নিরাপত্তা দেয়। ঠিক সেই জায়গা থেকে কিন্তু এই যে 5 জন মূল সমন্বয়কারী তাদেরকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং তারা আমাদেরকে ইনশিওর করেছেন, আমাদের মাধ্যমে তাদের বাবা মাকে তারা যেটি জানাতে চেয়েছেন যে তারা আসলে এখানে ভালো আছে। তারা চাচ্ছেন যে আসলে জামাত, শিবির কিংবা বিএনপির যারা নেতাকর্মী আছে যারা এই কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে যে নাশকতা চালিয়েছে তাদের কথা মতো সেইভাবে যাতে আবার এইরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি না হতে পারে, সেই জায়গা থেকে কিন্তু তারা এই 5 জনকে তাদের হেফাজতে রেখেছেন এবং এখন পর্যন্ত তাদের হেফাজতে তারা ভালো আছেন, এটা কিন্তু তারা দাবি করছেন। আর আরেকটি বিষয় তিনি যেটি ব্রিফিং এ আমাদের জানালেন যে আসলে আমরা জানি যে এই সহিংসতায় কিন্তু আসলে মেট্রো রেল যে কাজীপাড়া এবং 10 নম্বর স্টেশনটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই স্টেশনে যারা আসলে হামলা করেছিল এবং হামলায় যারা নেতৃত্ব দিয়েছিল সেরকম কিন্তু 4 জনকে তারা গ্রেপ্তার করেছে এবং তাদের পরিচয় তারা আমাদেরকে যেটি জানিয়েলেন যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক যিনি ছিলেন তিনি হচ্ছে এই হামলাটির নেতৃত্ব দিয়েছেন এবং তার সঙ্গে আরো যে 3 জন ছিলেন তারাও এই সংগঠনেরই নেতাকর্মী এবং তারা খুব স্পষ্ট করেই বলছিলেন যে তারা আসলে তাদের যারা সিনিয়র নেতারা আছেন তাদের কাছ থেকে নির্দেশনা পাওয়ার পরেই কিন্তু তারা এই জায়গাটিতে হামলা করেছেন এবং তারা বলছেন যে তাদের এই অভিযান কিন্তু আসলে চলমান থাকবে এবং আরো যারা এর সঙ্গে জড়িত আছেন তারা এই রাজধানী ছেড়ে অনেকেই বিভিন্ন জায়গায় আসলে লুকিয়ে আছেন, তাদেরকে গ্রেপ্তারে তারা দিনরাত কাজ করে যাচ্ছেন এবং তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হবে। আমি সর্বশেষ একটু যুক্ত করতে চাই যে এখানে কিছুক্ষণ আগে আসলে অভিনেতা মারজুক রাসেলকে আসলে ডাকা হয়েছিল, তিনি কিন্তু এসেছিলেন এবং তাকে যেহেতু তিনি তার ফেসবুক পোস্ট থেকে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে এরকম কিছু অভিযোগ ছিল, সেই জায়গা থেকে তিনি ডিবির সঙ্গে কথা বলে কিছুক্ষণ আগে এখান থেকে বের হয়েছেন। সবকিছু মিলে আসলে ডিবির অফিস থেকে কিংবা আইন শৃঙ্খলা বাহিনী যে বার্তাটি আমাদেরকে মাধ্যমে সাধারণ মানুষকে দিতে চাচ্ছেন যে নানা রকম গুজব কিন্তু আসলে ফেসবুক সহ নানা মাধ্যমে ছড়াচ্ছে, এই সমন্বয়কারীদের মারধর করা থেকে শুরু করে নানা রকম গুজব, এইসব গুজবে যাতে আমাদের সাধারণ জনগণ যারা আছেন তারা যাতে কান না দেন সেই জায়গাটি থেকে সেই জায়গাটায় তারা অনুরোধ করেছেন। তো এই ছিল আসলে ডিবি কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। তানভীর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ডিবি কার্যালয় থেকে যুক্ত ছিলেন সুমন তানভীর। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গেল রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ ইরান মিয়া। এ সময় তারা শিক্ষার্থীদের হয়রানি না করা সহ ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি জানান। এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ও নানা বাস্তবতায় আর কোনো কর্মসূচি নেই বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনকারীরা। শনিবার বিকেলে প্রশাসনিক ভবনের নিচতলায় সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা। এ সময় দ্রুত হল খুলে দেওয়া সহ 4 দফা দাবি জানিয়ে কেন্দ্রীয়ভাবে যে কর্মসূচি রয়েছে তার সঙ্গেও একমত পোষণ করেন তারা। আন্দোলনকারী শিক্ষার্থীদের সমন্বয়ক সুজয় বিশ্বাস শুভ, মাহমুদুল হাসান সজীব এই সময় উপস্থিত ছিলেন। আপনাদের সঙ্গে এরকমটা এর আগে কখনো করিনি, আমি একটু দেরি করতে পারবো। আমাদের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে চায়, তারা এখন আর রাজপথে থাকতে চায় না। সেজন্য আমাদের যে ব্যানার আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এই ব্যানার থেকে আপাতত কোনো ধরনের কর্মসূচি থাকছে না। ছাত্র সংসদ নির্বাচন সহ বিশ্ববিদ্যালয়ের একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের জন্য যা যা করা লাগে সেই আয়োজন বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে। গণমাধ্যমের প্রিয় বন্ধুগণ, নির্বাহী বিভাগ আমাদের কোটা সংস্কারের দাবি মেনে নিয়ে গেজেট প্রকাশ করেছে। আমরা অহিংস আন্দোলনে বিশ্বাসী এবং আমরা উপরোক্ত দাবিসমূহ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি জানাচ্ছি। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং নানা বাস্তবতায় আমাদের এই মুহূর্তে কোনো কর্মসূচি নেই। রাজধানীতে আজ কারফিউ শিথিল 11 ঘণ্টা। আগামী মঙ্গলবার পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। খোলা থাকবে দেশের সব ব্যাংক। লেনদেন চলবে সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত 5 ঘণ্টা। কারফিউ শিথিল থাকায় সকাল থেকে রাজধানীতে যানবাহনের চাপ বেড়েছে। বাস, সিএনজি, অটোরিকশার পাশাপাশি চলছে ব্যক্তিগত যান। প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হয়েছেন সাধারণ মানুষ, সারছেন প্রয়োজনীয় কাজ। খুলেছে দোকানপাট ও অফিস আদালত। তবে কারফিউ শিথিল থাকলেও রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার রয়েছে।
ঘর থেকে বের হওয়ার পরেই আমাদেরকে দুশ্চিন্তা তাড়া করে বেরিয়েছে। কখন কোন সমস্যায় হয়ে পড়ে, বাসার থেকে বের হলে ফ্যামিলি দুশ্চিন্তায় থাকে, ছেলে মেয়ে দুশ্চিন্তায় থাকে। এখন তো পরিস্থিতি যেটুকটা চলতে পারি তা আমি তো ভয়ও চলি, কিন্তু আমাকে তো এদিকে উঠাইছেন। আমাদের কিছু পেন্ডিং কাজগুলো আছে, সেটা আমাদের সর্ট আউট করতে একটু প্রেশার যাচ্ছে, আরও কয়েকদিন সময় লাগবে। সবারই এরকম হচ্ছে, তা আমাদের একার না। এ বিষয়ে আরও জেনে নেব সহকর্মী দীপ্ত চন্দ্র পালের কাছ থেকে। আমি এখন আছি রাজধানীর ফার্মগেটে, রাজধানীর অন্যতম একটি ব্যস্ততম জায়গা। তবে সকাল থেকে আমরা যে দীর্ঘ যানজট দেখেছি সেটি কিন্তু এখন গাড়ির যানবাহনের চাপ থাকলেও যানজট কিন্তু কিছুটা কমেছে। কারণ আপনি জানেন যে এখন কিন্তু অফিস চলছে, অফিস আর ঘণ্টাখানেকের মধ্যে ছুটি হবে এবং তখন কিন্তু সকালের মতোই আসলে এই যানজট আরেকটু বাড়বে বলে আশঙ্কা করছেন ট্রাফিক পুলিশ। আমরা এখানকার ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস সহ বিভিন্ন জায়গায় দুর্বৃত্তরা আগুন দেওয়ার ফলে যেহেতু বন্ধ রয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, সেহেতু কিন্তু সড়কে যে মানুষের চাপ কিন্তু বেড়েছে। কারণ যেহেতু অফিস আদালত খোলা, আপনি জানেন যে বেলা 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে, সেহেতু কিন্তু মানুষ তাদের প্রয়োজনে ঘর থেকে বেরোচ্ছে এবং রাস্তায় কিন্তু আমরা যানবাহনের পরিমাণও আগের থেকে অনেক বেশি দেখেছি। আমরা দেখেছি গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত অনেক যানবাহন রয়েছে রাস্তাঘাটে। আরেকটি বিষয় যদি বলে রাখি যে কারফিউ কিন্তু আজকে থেকে 11 ঘন্টা শিথিল করা হয়েছে, অর্থাৎ সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। তারপর থেকে কিন্তু কারফিউ শুরু হবে এবং অফিস আদালত রবি সোম মঙ্গল কিন্তু বেলা 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত রয়েছে। এবং কারফিউ শিথিল থাকলেও কিন্তু আমরা দেখেছি রাজধানী জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটি কঠোর নিরাপত্তা অবস্থানে রয়েছে এবং পুরো রাজধানীতে কিন্তু তারা নজরদারি রাখছেন। তো এই ছিল আমার কাছে কারফিউ শিথিলের সবশেষ খবর। রাজধানীর পরিস্থিতি জানাচ্ছিলেন দীপ্ত চন্দ্র পাল। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে দেশ জুড়ে। বন্দরনগরী চট্টগ্রামে ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। যদিও স্বাভাবিকভাবে চলছে দূরপাল্লার যানবাহন সহ অন্য পরিবহন চলাচল, বেড়েছে মানুষেরও। কারফিউ শিথিল আছে বরিশালেও, এতে বেড়েছে মানুষ ও গণপরিবহন চলাচল। বিভিন্ন দোকানপাটে ভিড় বেড়েছে। রাজশাহী, রংপুর, সিলেট, মেহেরপুর সহ বিভিন্ন জেলায় স্বাভাবিকভাবে চলাচল করছে মানুষ, এতে স্বস্তি ফিরেছে জনমনে। দর্শক, কারফিউ শিথিল থাকায় বরিশালের জনজীবন স্বাভাবিক হয়ে এসেছে। কিছুক্ষণ আগে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। রূপে ফিরে এসছে বরিশাল। আমি এখন আছি বরিশাল সদর রোডে। আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু যানবাহন চলছে, অর্থাৎ সকাল থেকেই, আজকে যেহেতু রোববার, সাপ্তাহিক খোলার দিন, সুতরাং যেই সান্ধ্যকালীন যেই আইনটি চলছে, এই আইনে যেহেতু খোলা রয়েছে বরিশালের অফিস আদালতগুলো, সুতরাং এ থেকে সাধারণ মানুষ তাদের কর্মজীবনে পুনরায় ফিরে এসছে এবং কর্মচাঞ্চল্যতা ফিরে এসছে সাধারণ মানুষের মনে। তবে এই বরিশালে যেহেতু রাতে আবার পুনরায় কারফিউর আওতায় আসবে, তাই রাতের পরে কিন্তু সাধারণত আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর হবে। আর এখন পর্যন্ত যে অবস্থাটি, সেটা হচ্ছে যে বরিশালের অন্যান্য যে অফিস আদালত বা মানুষের প্রয়োজনীয় কাজগুলো, সেগুলো কিন্তু তারা সারছে এবং সড়কে প্রচুর পরিমাণে যানবাহনগুলো কিন্তু বাড়ছে। আমরা এমনটি লক্ষ্য করেছি। আমরা দেখেছিলাম বরিশালের নথুল্লাবাদ, বরিশালের রূপাতলী, সেখানে যে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যে যাত্রীবাহী বাস রয়েছে বা অন্যান্য পণ্যবাহী যে গাড়িগুলো রয়েছে, সেগুলো কিন্তু চলাচল করছে আগের কর্মসূচি অনুযায়ী। একটু বলতে চাই আপনাকে, অভ্যন্তরীণ এবং অভ্যন্তরীণ যে লঞ্চগুলো, সেগুলো কিন্তু সকাল থেকে চলাচল করছে। তবে ঢাকা বরিশাল রুটের যে লঞ্চ, সেগুলো কিন্তু যাচ্ছে, তবে একটি করে ছাড়ছে যাত্রী স্বল্পতার কারণে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। বরিশাল থেকে জানাচ্ছিলেন আরিফুল ইসলাম। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতার কারণে গত 17 জুলাই থেকে বন্ধ রয়েছে প্রাথমিক বিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। তবে চলতি সপ্তাহে খুলে দেওয়া হতে পারে প্রাথমিক বিদ্যালয়। আজ এ বিষয়ে বৈঠক করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। গতকাল বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ এ তথ্য জানিয়েছেন। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গাজীপুরে ব্যাপক তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতকারীরা। সিটি কর্পোরেশনের একাধিক জোনাল অফিস, মেয়রের বাসভবন সহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে প্রায় 50 কোটি টাকা সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান প্যানেল মেয়র। গাজীপুর থেকে আজহারুল হকের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস।
20 জুলাই শনিবার কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গাজীপুরে তাণ্ডব চালায় একদল দুর্বৃত্ত। গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে নাশকতা করে দুষ্কৃতিকারীরা। এতে নগরের একাধিক জোনাল অফিস ও মেয়রের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি গাড়ি, অফিসের দরজা জানালা ভাঙচুর এবং 3টি কক্ষে আগুন দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ নথিপত্র। হামলা চালিয়ে ভাঙচুর করা হয় কাউন্সিলরের অফিসও। ওই 500-1000-এর মতো লোক আইছে, ভাঙচুর করতে আমাদের লোক ছিল, ভয়ে আর কি সরে গেছে। হকিস্টিক বা লাঠি এই ধরনের কিছু নিয়ে শুধু গাড়ির গ্লাসগুলো ভাঙতেছে। আর এক সাইড দিয়ে পিছিয়ে পিছিয়ে কয়েকজন পোলাপান আছে যারা নাকি দেখতে 12 থেকে 13 বছর বয়স। এরা একদিক দিয়ে পেট্রোল দেয়, আরেক দিক দিয়ে আগুন দিয়ে ছেড়ে দিতেছে। আমাদের সিটি কর্পোরেশনের যে ক্ষতি হয়েছে, আমরা মনে হয় না যে স্বাধীনতা যুদ্ধের পর আমাদের এত ক্ষয়ক্ষতি হয়েছে। সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় 50 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি নগরের প্যানেল মেয়রের। আমরা ধারণা করছি যে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি সাধন করা হয়েছে। প্রশাসনের মাধ্যমে আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই অপরাধী, যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, মেয়র মহোদয়কে হত্যার চেষ্টা চালিয়েছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় শাস্তির ব্যবস্থা গ্রহণ করা। নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার দাবি সিটি কর্পোরেশনের বাসিন্দাদের। ইমরুল কায়েস, RTV। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তদন্তে বেনজিরের অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সংস্থাটি। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের দ্বৈত বেঞ্চে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে জানিয়ে দুদকের আইনজীবী খুরশিদ আলম বলেন, অস্বাভাবিক লেনদেনের বিষয়টি দুদকের অনুসন্ধানকারী দল খতিয়ে দেখছে। পাশাপাশি দেশের বাইরে আরও কিছু রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে সাবেক ভূমিমন্ত্রী AM সাইফুজ্জামানের দুর্নীতি অনুসন্ধানে দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে বিপুল সম্পদের তথ্য অনুসন্ধানের রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে 2 সন্তানসহ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে পৌর এলাকার বিজয়পাড়া নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন বিজয়পাড়া গ্রামের ব্যবসায়ী সোহাগ মিয়া, তার স্ত্রী জান্নাত বেগম, বড় মেয়ে ফাহিমা ও ছোট মেয়ে তাহমিদা। স্থানীয়রা জানান, সকালে বাড়িতে তাদের সাড়া না পেয়ে ডাকাডাকি করেন। এক পর্যায়ে ঘরে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখে পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নবীনগর থানার ওসি মাহবুবুল আলম জানান, রোববার রাতে কোনো এক সময় তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারপরও মর্মান্তিক এই ঘটনার পেছনে কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হবে। আরেকজন আইসে, নাম জানি কি, শুটিং চলান তাইছে, উনাও আইসে, উনারা আমি করেছে একটা সাই বললেন ভাঙ্গেন বিড়ে দেখো এটা ভাঙ্গো সাই বললেন। পরে আমার না সাই বললেন, আমি লাতি দেন হিলার তো আবার নাস্তা আসলো, নাস্তা লুই আইছিল, আমি দোকান উঠতাম গেছি, লাতি দিছি, লাতি দিয়া চাই দিয়ে আর আমি আর কই যাতাম না কোনো বিষয়। বিজয়পাড়ায় একটি ঘরের মধ্যে 4টা ঝুলন্ত লাশ রয়েছে। এই সংবাদের প্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে এসেছি। ইতিমধ্যে আমরা লাশগুলি উদ্ধার করে সুরতাল করে আমরা লাশগুলো ময়নাতদন্তের জন্য আমাদের হেফাজতে নিয়েছি। সাম্প্রতিক সহিংসতায় নিহত 34 জনের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে সঞ্চয়পত্র ও নগদ অর্থ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে তিনি আর্থিক সহায়তা দেন। দখল দূষণে ছোট হয়ে আসছে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা চট্টগ্রামের প্রধান নদী কর্ণফুলী। নদীর জায়গায় গড়ে তোলা হয়েছে অসংখ্য অবৈধ স্থাপনা, কলকারখানা ও বাসাবাড়ির অপরিশোধিত বর্জ্য হুমকিতে জীববৈচিত্র্য। নদী বাঁচাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি পরিবেশ কর্মীদের। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। নদীও নারীর মতো কথা কয়। নদীর কান্না শুনতে পেয়ে কবি এভাবে লিখেছেন, তবে কর্ণফুলীর কান্না শুনতে কবি হতে হবে না, যে কেউ দেখলেই তার কান্না হৃদয়ে অনুভব করবে। যদিও প্রশাসন এই কান্না শুনতে পায় কিনা তা নিয়ে অভিযোগ বহুদিনের। নদীর বুকে ভাসছে পলিথিন বর্জ্য। চাকতাই, খাতুনগঞ্জ, ফিশারিঘাট সহ বিভিন্ন এলাকার কলকারখানা ও বাসাবাড়ির বর্জ্য 19টি খাল দিয়ে যাচ্ছে নদীতে। পাড়ের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এত কিছুর পরও স্থানীয় প্রভাবশালীদের কাছে যেন প্রশাসন অসহায়, এমনটাই বলছে পরিবেশ কর্মীরা। এখানে যে জিনিসটা হচ্ছে, দখলদাররা এতই শক্তিশালী এবং তারা প্রশাসনকে এত
বিভিন্নভাবে এতই ম্যানেজ করে জেলা প্রশাসন বলে যে আমরা উচ্ছেদ করেছি, কিন্তু বাস্তবে নদীর তীরে গিয়ে দেখা যাচ্ছে সেখানে উচ্ছেদ হয় নাই, নতুন করে দখল হয়েছে। বন্দর কর্তৃপক্ষ কর্ণফুলীতে প্রতিটি জাহাজ বার্টিংয়ের জন্য সুনির্দিষ্ট ফি নিয়ে থাকে। এই সমস্ত জাহাজের যে কালো পোড়া তেল সেটা কর্ণফুলী নদীতে ফেলছে। কালো তেল যে মাছের গায়ে লাগবে সেই মাছ চিরতর প্রজনন ক্ষমতা হারাবে। ক্রমাগত দূষণে হুমকিতে বিভিন্ন প্রজাতির জলজ উদ্ভিদ ও প্রাণী, স্বাস্থ্য ঝুঁকিতে নদী পাড়ের বাসিন্দারা। দুইটা কালার অলরেডি নদীর পানি দেখা যাচ্ছে, একবারে কালো, যেটা অনুপযোগী। জেলেরা যখন মাছ ধরতে যায়, আমি ওই দিন দেখলাম একজনের পায়ের নিচে অলরেডি ফোটা ফোটা হয়ে গেছে। পরিবেশবিদরা বলছে দখল ও দূষণ চলতে থাকলে বিপর্যয়ে পড়বে চট্টগ্রাম নগরী। পুরো চট্টগ্রামের যে ইকোসিস্টেম, আমাদের যে জোয়ার ভাটার একটা কারণে চট্টগ্রাম শহর এখনো মোটামুটি বসবাসের উপযোগী হিসেবে আছে। তো সবগুলোই কিন্তু একেবারেই বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে। বন্দর কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন সহ অন্যান্য যারা স্টেক হোল্ডাররা আছেন সবার একটা সম্মিলিত উদ্যোগ। চট্টগ্রামের লাইফলাইন খ্যাত কর্ণফুলীকে বাঁচাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সচেতন মহলের। সৈয়দ মাহমুদ, RTV। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে এই পদে তার নাম ঘোষণা করেছিলেন সাবেক মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। এক প্রতিবেদনে এই তথ্য জানায় এপি। সাম্প্রতিক জরিপে দেখা যায় বাইডেন সরে দাঁড়ানোর পর ট্রাম্পের উপর চাপ বেড়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, বিশেষ করে গাজায় ইসরায়েলি হামলা কেন্দ্র করে মার্কিন এই দুই প্রার্থীর লড়াই আরও জোরালো হয়েছে। ট্রাম্প এবং ক্যামেলার মধ্যপ্রাচ্য নীতির পরস্পর বিরোধী অবস্থান মার্কিন ভোটারদের মধ্যে বিভক্তি তৈরি করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে প্রতিবাদ মুখর পাকিস্তান। ধর্মীয় দল জামায়াতে ইসলামের নেতৃত্বে গেল শুক্রবার রাজধানী ইসলামাবাদে হাজারো বিক্ষোভকারী সমবেত হন। তাদের রুখতে বিভিন্ন প্রবেশ পথে শিপিং কন্টেনার স্থাপন করে পুলিশ। রাওয়ালপিন্ডির লিয়াকতবাগেও অবস্থান কর্মসূচি পালন করছে দলটির নেতাকর্মীরা। প্রতিবাদী স্লোগান লেখা ব্যানার ও দলীয় পতাকা নিয়ে লিয়াকতবাগে জড়ো হন বিপুল সংখ্যক জেআই কর্মী। গেল কয়েকদিনে জামায়াতে ইসলামের 200 নেতাকর্মীকে আটক করেছে সরকার। অবস্থান কর্মসূচিতে দেওয়া এক ভাষণে আটকদের ছেড়ে দিতে ও দ্রুত মামলা তুলে নিতে বলেন জামায়াতে আমির হাফিজ নাইমুর রহমান। সরকার দাবি না মানলে মাসব্যাপী অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন এই নেতা। সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী অবরুদ্ধ এল ফাসের শহরে হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী আধা সামরিক বাহিনী RSF। এ হামলায় শহরটির গবাদি পশুর বাজার ও রেদায়েফ এলাকায় 22 জন নিহত হয়েছেন। আহত হন আরও 17 জন। বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে। টানা 2 মাসেরও বেশি সময় ধরে শহরটি দখলে নিতে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে RSF। জাতিসংঘের তথ্য অনুযায়ী গৃহযুদ্ধের প্রভাবে শহর ছেড়েছে প্রায় 3 লাখ মানুষ। ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে দেইর আর বালার পাশে একটি বিদ্যালয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 15 শিশুসহ নিহত হয়েছে অন্তত 36 জন, আহত হয়েছেন শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে বিদ্যালয়টিকে ফিলিস্তিনি উদ্বাস্তুরা আশ্রয় শিবির হিসেবে ব্যবহার করে আসছিল। এদিকে ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় নিহত হয়েছেন 12 জন। হামলার জন্য লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল, তবে অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ। খেলার খবর। অলিম্পিকে আজ শুটিং রেঞ্জে নামছেন বাংলাদেশি শুটার রবিউল। দুপুর 10 মিটার এয়ার রাইফেলে কোয়ালিফিকেশন রাউন্ডে রেঞ্জে নামছেন তিনি। এছাড়াও আজ 8টি ডিসিপ্লিনে 13টি ইভেন্টে স্বর্ণ পদকের জন্য লড়বে অ্যাথলেটরা। পদকের লড়াই শুরু হবে শুটিং দিয়ে। পুরুষ ও নারী 10 মিটার এয়ার পিস্তল ফাইনাল হবে আজ। আছে সাইক্লিং ও স্কেটবোর্ডিংয়ের পদকের লড়াই। জুডোতে পুরুষ 66 কেজি ও নারী 52 কেজি স্বর্ণ পদকের লড়াই হবে। আর্চারিতে হবে মেয়েদের দলীয় ফাইনাল। এছাড়াও সাঁতারে আছে পুরুষ 400 মিটার ব্যক্তিগত মেডলি, মেয়েদের 100 মিটার বাটারফ্লাই ও পুরুষ 100 মিটার ব্রেস্ট স্ট্রোকের স্বর্ণ পদকের ইভেন্ট। দুপুরের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।